টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের রায়মার্টিনের 5টা করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রায়মার্টিনের যে প্রথম স্কুলটা রয়েছে, অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 24 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু 40 নম্বরের হয়েছিল, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 40 নম্বরের হবে। তো তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে হবে। তো তোমাদের রায়মার্টিনের এই প্রথম স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করার আগে একবার আমরা তোমাদের সিলেবাস দেখে নেব, তারপরে নাম্বার বিভাজন দেখব। তো সিলেবাস দেখো, নব সৃষ্টি, আকাশে 7টি তারা এবং বাংলা শব্দভাণ্ডার, চিঠি এবং ভাবার্থ ও সারাংশ, শব্দ ও পদ, আবহমান, রাধারানী, বিশেষ্য বিশেষণ সর্বনাম এর বিস্তারিত আলোচনা, এগুলো রয়েছে সিলেবাসে। আর তোমাদের যে নাম্বার বিভাজন কেমন করে হবে দেখে নাও। গদ্য থেকে তোমাদের MCQ 1 নম্বরের থাকবে, একটা 1 নম্বর প্রশ্ন থাকবে, আর রচনামূলক প্রশ্ন 5 নম্বর থাকবে, মোট থাকবে 7 নম্বর। ঠিক একইভাবে কবিতা থেকেও 7 নম্বর, প্রবন্ধ থেকেও 7 নম্বর, চিঠি থেকেও 7 নম্বর এবং সহায়ক গ্রন্থ থেকেও 7 নম্বর থাকবে। আর ব্যাকরণ থেকে তোমার 2টো MCQ, 2টো আর 3টে 1 নম্বর প্রশ্ন থাকবে, মোট থাকবে 5 নম্বর। এইভাবে তোমাদের 40 নম্বর নাম্বার বিভাজন হবে। প্রথমে যে প্রশ্ন রয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন, প্রাচীন যুগে ভাষা নয় কোনটি? দেখো, এসপেরান্তো, হিব্রু, গ্রিক নাকি আবেস্তা? উত্তর হচ্ছে হিব্রু। পরের প্রশ্ন 1.2, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে চাঁদ, সূর্য, মেঘ নাকি গ্রাম? উত্তর হচ্ছে মেঘ। পরের প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে? উত্তর হচ্ছে সন্ধ্যার বাতাসে। 1.4, কাল তার উত্তর দিয়েছি। কাল বলতে যে তারিখ বোঝানো হয়েছে সেটি হচ্ছে 30শে জুলাই। পরের প্রশ্ন 1.5, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল কোথায়? মাহেশে। পরের প্রশ্ন 1.6, ঢ্যাঁড়স একটি দেশি শব্দ। পরের প্রশ্ন 1.7, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম হচ্ছে অর্নিথন। নেক্সট হচ্ছে, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? উত্তর লিখবে রুক্মিণী কুমার রায়ের। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর লিখবে কেশবতী কন্যার সঙ্গে। পরের প্রশ্ন, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে এমনটি করে থাকে? উত্তর লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত অংশটিতে গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী বাঙালির কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ তারা এই এমনটি করে থাকেন। নেক্সট, মিস মুলারের সম্পূর্ণ নাম কি? উত্তর লিখবে মিস হেনরিয়েটা মুলার। পরের প্রশ্ন, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? উত্তর লিখবে প্রেমচন্দ্রকে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয়। নেক্সট, অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর লিখবে ক্রিয়া বিশেষণ। 2.7, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি কি ধরনের সর্বনাম পদ? উত্তর লিখবে অনির্দেশক সর্বনাম। আরকাশের আসল নাম কি? উত্তর লিখবে ডোমিঙ্গো বার্থেলেমে সারমিয়েতো। পরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন চলে যাব, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? উত্তর লিখবে উদ্ধৃত পংক্তিটিতে মাতৃভূমি থেকে তার সন্তানের বিচ্ছেদজনিত বেদনা
বা যন্ত্রণার কথা বলা হয়েছে। আজন্ম চেনা প্রকৃতির অঙ্গন থেকে বিচ্যুতি বা নির্বাসনের বেদনা অন্তহীন, তাই যন্ত্রণা নেবে না। আর বাসি না হওয়ার কারণ যেটা, বাসি শব্দটির অর্থ হচ্ছে টাটকা নয়, অর্থাৎ আজকের নয়। কবি দুঃখ কবি দুঃখ হয় না বাসি কথাটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন মাতৃভূমি থেকে বিচ্ছেদজনিত বেদনা যেমন উভয়ের মনেই সজীব থাকে, ঠিক অনুরূপভাবে জন্মভূমি ছাড়াই বেদনাও সর্বদা মানসপটে সজীব হয়ে থাকে। পরের প্রশ্ন 3.2, বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বাংলার নীল সন্ধ্যার বর্ণনায় কেশবতী কন্যার উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ? উত্তর লিখবে কবি জীবনানন্দের আকাশের সাতটি তারা কবিতায় গ্রাম বাংলার বুকে ঘনায়মান নীল সন্ধ্যা প্রকৃতিগতভাবে শান্ত ও অনুগত। কবি জীবনানন্দ দাশ তার আকাশের সাতটি তারা কবিতায় কেশবতী কন্যা বলতে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারকে বুঝিয়েছেন। কেশবতী কন্যা কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে আলুলায়িত কেশদাম বিশিষ্ট এক রূপসী কিশোরীর ছবি। তার ঘন কালো চুলের আচ্ছন্নতা সমস্ত দৃশ্যপট আড়াল করে। সেই কিশোরীর গাঢ় কালো চুলের মতো লাবণ্যময় আধার বন্য প্রকৃতির সর্বত্র সঞ্চারমান। সান্ধ্য অন্ধকারের নরম সজীব পেলবতা একমাত্র চুলের সঙ্গে তুলনীয় বলে কবি এমন মন্তব্য করেছেন। ঘন কালো চুলের মতো ঘনিয়ে আসা এই সন্ধ্যার তরল অথচ সর্বগ্রাসী পদসঞ্চার অমোঘ ও সর্বত্রগামী। দিগন্ত জুড়ে অন্ধকারের এই নেমে আসাকে বোঝাতে কবি আমার শব্দটি দুবার ব্যবহার করেছেন। আমার চোখের পরে বলেও আবার তিনি বললেন আমার মুখের পরে, অর্থাৎ তার সমস্ত শরীরে অন্ধকার নামছে। অন্ধকারের এই চরাচর জোড়া ব্যাপ্তি বোঝাতেই কবি শব্দটিকে দুবার ব্যবহার করেছেন। কবির মতে সন্ধ্যার এই আধারময় স্পর্শ যেন এই চুলের স্নেহচুম্বন ও স্নিগ্ধ গন্ধরূপে যেন কবির মুখের ওপরে, চোখের ওপরে এবং বঙ্গ প্রকৃতির হিজল কাঁঠাল জামের উপরে অবিরত ঝরে পড়ে। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 = 10। প্রথম প্রশ্ন দেখো, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। নব নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। শুরু করবে এভাবে, প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তার নব নব সৃষ্টি রচনাংশ থেকে গৃহীত উদ্যাংশে বাঙালি জাতির চারিত্র গুণ ফুটিয়ে তুলতে হিন্দু ও ইসলাম ধর্মের কথা বলেছেন। তো দেখো তারপরে এর উত্তরটা এভাবে লিখবে, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। বাঙালির জাতীয় চরিত্র থেকে শুরু করবে এবং শেষ করবে ঐক্য এক ঐতিহাসিক সত্য। ঠিক আছে, অদূর অব্দি শেষ করবে। এবার দেখো চলে আসছি নেক্সট প্রশ্ন 4.2, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র অথচ নির্লোভ মানসিকতার পরিচয় কিভাবে ধরা পড়েছে তার নিজের ভাষায় আলোচনা করো। দেখো এর উত্তরটাও এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা এবার দেখে নাও। পড়ছি না। এটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের অন্তর্গত প্রথম পরিচ্ছেদ থেকে গৃহীত। ঠিক আছে, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, এই উত্তরটা দেখো এখানে লেখা আছে, ভালোভাবে এইটা লিখলেই কিন্তু হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে সকলে সুন্দর করে খাতায় নোট করে নাও। আশা করি তোমরা সকলে নোট করে নিয়েছো ভিডিওটা পজ করে। আমি চলে আসছি তাহলে পরবর্তী প্রশ্নে। 4.3, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা বলা হয়েছে, তাকে আজ প্রয়োজন কেন? দেখো এর উত্তরটাও আমি এখানে ডিসপ্লে করে দিচ্ছি। যেমন করে এই উত্তরটা লেখা আছে ঠিক এইভাবে লিখলেই এর উত্তরটা দেওয়া হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে খাতায় টুকে নিয়েছো। চলে যাব পরবর্তী প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 = 5। প্রথম প্রশ্ন কি আছে, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছেন? তো দেখো প্রথম পার্টের উত্তরটা দেখো ডিসপ্লে হচ্ছে। প্রথম পার্টের উত্তর এখান থেকে এতটা। তারপরে দেখো পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় কভার্স গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। এর উত্তরটা দেখো এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। ঠিক আছে, পাখিটির বুদ্ধিমত্তার পরিচয় গল্পে যে পাওয়া গেছে সেটা এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন রয়েছে 5.2, কভার্সের প্রতি শঙ্কুর যে ভালোবাসা ফুটে উঠেছে তা আলোচনা করো। তো এখানে দেখো প্রথম পয়েন্টে ভূমিকা, যে ভূমিকা দিয়ে যা লেখানো হচ্ছে সেটা লিখবে। নেক্সট পয়েন্ট দিবে কভার্সের প্রতি ভালোবাসা, দেখো সেটাও লেখানো হয়েছে এখানে। এবং সবশেষে লিখবে কভার্স উদ্ধার।
দিয়ে প্রবাস উদ্ধারের ক্ষেত্রে এই উত্তর এটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা এইটুকু লিখলেই হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। আমি চলে যাবো পরবর্তী প্রশ্নে। প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। দেখো তোমাদের এই যে এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের সারাংশ লিখতে হবে। দেখো এই যে হচ্ছে তোমাদের প্রশ্ন, আমরা পরের উপকার করিব মনে করিলেই উপকার করিতে পারি না। এই প্রশ্নের সারাংশটা দেখো, এর উত্তরটা নিচে এখানে লেখা হয়েছে। এর উত্তর যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, মানুষের উপকার করতে গেলে দানের অহংকার ত্যাগ করে তার সমান হতে হবে। নিজেকে বড় করে তোলার চেষ্টা করলে অন্যের উপকার তো হয়ই না, নিজের পক্ষে তা যথাযথ হয় না। মানুষকে তার উপযুক্ত মর্যাদা দিয়েই হিত সাধন করতে হবে। হ্যাঁ, এর সারাংশ হচ্ছে এটা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার চলে আসবো পরবর্তী যেটা আছে, 1/3 শব্দের মধ্যে ভাবার্থ লেখো। দেখো এই যে কবিতাটা আছে, এর ভাবার্থ এখানে তোমাদের লিখতে হচ্ছে। উত্তর ভাবার্থ কি লিখবে? শ্রমজীবী মানুষের নিরলস শ্রমের মধ্য দিয়েই সভ্যতা এগিয়ে চলেছে, তাই তথাকথিত কাব্য বিলাসীদের মতো বিশ্বের সৌন্দর্য সুধা পান করে কবি দিনানিপাত করতে চান না। নিজেকে তিনি এই শ্রমজীবী মানুষদেরই একজন বলে মনে করেছেন। ঠিক আছে, এইটা গেল তোমার ভাবার্থ। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রাইমার্টিনের প্রশ্নবিচিত্রা যে 2 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রা 25 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তো দেখো তোমাদের প্রথমে প্রশ্ন কি কি আছে দেখে নাও। প্রথমে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 9 সমান 9। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। রাধারানীর সঙ্গী পথিকটি মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা, 2 পয়সা, 3 পয়সা নাকি 1 পয়সা? উত্তর হচ্ছে 4 পয়সা। পরের প্রশ্ন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে। স্নিগ্ধ গন্ধ ঝরে কোথায়? উত্তর যেটা হবে ঘ, রূপসীর চুলের বিন্যাস থেকে। পরের প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো ঢেউয়ে ডুবে গেছে। উত্তর যেটা হবে গঙ্গাসাগরে। পরের প্রশ্ন, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড়? উত্তর হচ্ছে অনুরাগে। পরের প্রশ্ন, মিসেস বুলের সম্পূর্ণ নাম? উত্তর হচ্ছে সারা বুল। পরের প্রশ্ন, আলালের ভাষার রচয়িতা হলেন? উত্তর প্যারিচাঁদ মিত্র। পরবর্তী প্রশ্ন, আরগাস ম্যাজিক দেখাতে শুরু করেন যে বয়স থেকে? উত্তর হচ্ছে 19। পরের প্রশ্ন, যে লোকটি অত্যন্ত দাম্ভিক, রেখাঙ্কিত পদটি কি ধরনের অব্যয়? উত্তর হচ্ছে বিশেষণ অব্যয়। পরের প্রশ্ন, টুপি শব্দটি কোন শ্রেণীর শব্দ? উত্তর লিখবে দেশি শব্দ। পরের প্রশ্ন, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? উত্তর লিখবে স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় প্রকৃত সিংহী বলা হয়েছে মিস নোবেলকে। পরের প্রশ্ন, ছাদে এসে বসলো এক ঝাঁক পায়রা, রেখাঙ্কিত পদটি কি ধরনের বিশেষতা নির্ণয় করে? উত্তর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য পদ। ঠিক আছে, তো এখানে এক ঝাঁক এই কথাটা তোমাদের রেখাঙ্কিত পদ ছিল। পরের প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, 2.3 শঙ্কর শব্দটির অর্থ কি? উত্তর লিখবে শঙ্কর শব্দটির অর্থ হলো মিশ্র। পরের প্রশ্ন, গড় বা হরতাল তকলি কোন প্রাদেশিক ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে আগত? উত্তর হচ্ছে গুজরাটি ভাষা থেকে আগত হয়েছে। পরের প্রশ্ন, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট করা যায় না তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে অসমাপিকা ক্রিয়া। নেক্সট প্রশ্ন, যোগরূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর লিখবে যে সব সাধিত শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থের যে কোনো একটিকে বোঝায় তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ ব্যুৎপত্তিগত অর্থ যা পাকে জন্মায়, পাকে অনেক কিছুই জন্মায়, কিন্তু পঙ্কজ শব্দটির ব্যবহারিক অর্থ কেবল পদ্মফুলকেই বোঝায়। পরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাব। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আমি কে, তিনি কে, কি টের পান? আমির পরিচয় কি তাহলে? আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত আলোচ্য পংক্তিটিতে আমি হলেন কবি জীবনানন্দ দাশ নিজেই। আর টের পাওয়া বিষয়টি কি? যখন আকাশে
সাতটি তারা ফুটে ওঠে, তখন কবি টের পান যে বাংলার প্রকৃতি এবং সেই প্রকৃতি লালিত জীবনের মধ্যে রয়েছে বাংলার প্রাণ। নরম ধানের গন্ধ, কলমির গন্ধ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু গন্ধ, এইসবে কবি বাংলার প্রাণ খুঁজে পান। আবার কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ে দলা মুথা খাসে এই প্রাণময়তাকেই কবি দেখেন। খসে পড়া লাল বট ফলের ক্লান্ত নীরবতাতেও তিনি বাংলার প্রাণকে উপলব্ধি করেন। এই সবই তিনি টের পান আকাশের সাতটি তারা উঠলে। পরের প্রশ্ন, ফুরোই না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে, একটা পাঠের প্রশ্ন। আর একটা পাঠে রয়েছে পিপাসা ফুরোই না বলতে কি বোঝাতে চেয়েছেন কবি। দেখো প্রথম পার্টের যে প্রশ্নের উত্তরটা সেটা এখানে ডিসপ্লে করা হচ্ছে, তোমরা একবার দেখে নাও। এভাবে শুরু করবে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে উপরিউক্ত চরণটি নেওয়া হয়েছে, এভাবে শুরু করবে। ঠিক আছে, দেখো যেমন করে ডিসপ্লে হচ্ছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। যেমন করে এর উত্তরটা লেখানো হলো ঠিক একইভাবে তোমরা এই উত্তরটা লিখে নেবে। ভিডিওটা পজ করে, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলের উত্তরটা সুন্দর করে খাতায় লিখে নিয়েছো। এবার চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। 4 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্নে চলে যাবো। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকাতি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছে? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। প্রথমে দেখো বক্তা কখন এই মন্তব্য করেছে সেটার উত্তর এখানে লেখা হচ্ছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। এবার দেখো পরবর্তী প্যারাগ্রাফে লেখা হবে আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করে, এটা আছে, তার উত্তরটা এর পরবর্তী প্যারাগ্রাফে লেখানো হবে। দেখো পরবর্তী যে ঘটনা সেটা পয়েন্ট করে এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, যেইভাবে আছে উত্তরটা তোমরা এইভাবেই কিন্তু উত্তরটা লিখে নেবে খাতায় সুন্দর করে, ভিডিওটা পজ করে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। রাধারানীর বিবাহ দিতে পারল না, রাধারানীর পরিচয় দাও, কে কেন তার বিবাহ দিতে পারেনি? উত্তর লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পাংশের অন্তর্গত আলোচ্য উদ্ধৃতিতে রাধারানীর বিধবা মা রাধারানীর বিবাহ দিতে পারেননি। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তির অধিকার নিয়ে রাধারানীর মায়ের সঙ্গে তাদের এক জ্ঞাতির মামলা হয়। হাইকোর্টে সেই মামলার রায়ে রাধারানীরা পরাজিত হলে আইন অনুযায়ী রাধারানী ও তার মাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়। কিন্তু রাধারানীর মা মামলার রায় নিয়ে প্রিভি কাউন্সিলের একটি আপিল করেন। এতদিন ধরে মামলা চালানোর জন্য তাদের যেটুকু নগদ অর্থ ছিল তার সবই খরচ হয়ে যায়। তার গয়না অলংকার যা ছিল সেগুলো বিক্রি করতে রাধারানীর মা বাধ্য হন। সেই কারণে সর্বশান্ত রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারেননি। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন। কম বেশি 150টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার পরিচয় দাও। আর বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন? 3 যোগ 2 আছে। তো প্রথমে যে 3 মার্কসের যে প্রশ্নটা আছে, অর্থাৎ সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার পরিচয় দাও, সেটার উত্তরটা দেখো এখান থেকে শুরু করবে। এই আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে এতটা অবধি লিখবে। তারপরে বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন, তার উত্তরটা দেখো নিচে লেখানো হচ্ছে কেন বলা যায় না। ঠিক আছে, বাংলা ইংরেজি আত্মনির্ভরশীল ভাষা নয়। ঠিক আছে, দুটো পার্টের উত্তর লেখানো হয়েছে, তোমরা এইভাবেই ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় টুকে নেবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। 5.2 কিন্তু বিঘ্নও আছে বহু, কোন উদ্দেশ্যে কে এই কথা বলেছেন? বক্তা কোন কোন বিঘ্ন আশঙ্কা করেছিলেন? এটাও 2 যোগ 3 হয়ে আছে। দেখো প্রথম পার্টের প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। ঠিক আছে, যেমন করে এখানে লেখানো হয়েছে ঠিক তেমনভাবে কিন্তু ভিডিওটা পজ করে সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এবার দেখো 6 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, আমার অরনিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো, যন্ত্রটির পরিচয় দাও। আর এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো? তো অরনিথন যন্ত্রের পরিচয়, দেখো এখানে তার পরিচয়টা এখানে দেওয়া হয়েছে, এটা থ হবে। ঠিক আছে, ঠিক করে নিও। তারপরে দেখো এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো, যন্ত্রের ব্যবহার দিয়ে পয়েন্ট করে দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তরটা এখানে লেখানো হয়েছে। ভিডিওটা পজ করে তোমরা সুন্দর করে লিখে নাও। আশা করি তোমরা লিখে নিয়েছো। চলে যাবো পরবর্তী প্রশ্নে। 6.2 অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি, বিস্ময়কর, আরো বিস্ময়কর। কভার্স গল্প অনুসারে মন্তব্যটি
যথার্থতা নিরূপণ করো। তো দেখো এখানে অনেক কটা পয়েন্ট দিয়ে লেখানো হয়েছে। প্রথম পয়েন্ট দেবে কথামুখ, তারপরে পয়েন্ট দেবে বাবুয়ের অনন্যতা, তারপরে পয়েন্ট দিবে ম্যালি ফাউলের অনন্যতা, পরের পয়েন্ট দিবে গ্রিবের অনন্যতা, নেক্সট পয়েন্ট দিবে অন্যান্য পাখির অনন্যতা। ঠিক আছে, যেমনভাবে পয়েন্ট করে লেখানো হয়েছে তোমরা এর উত্তরটা ঠিক একইভাবে এই পয়েন্ট অনুসারেই খাতায় টুকে নেবে। ঠিক ঠিক আছে, আশা করি লিখে নিয়েছো সকলে। চলে আসবো পরবর্তী প্রশ্নে। নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন দেখো, ভাবার্থ লিখতে বলেছে। দেখো যে কবিতাটা এখানে দেওয়া হয়েছে তার ভাবার্থ দেখো কি হবে। এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। ঠিক আছে, নিলে তোমাদের ভাবার্থের উত্তরটা তোমাদের এখানে লেখানো হয়েছে। আশা করি তোমরা লিখে নিয়েছো। পরেরটা দেখো, শিরোনাম সহ সারাংশ লেখো। তো শিরোনামটা তোমাদের বই থেকে লিখে নেবে। তো সারাংশটা দেখো, ধনী দরিদ্র এমনকি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষও অতৃপ্ত অসুখী জীবন কাটায়, তথাপি কেউই জীবন ত্যাগ করতে চায় না। মৃত্যু অনিবার্য, জীবন দুঃখের, তবু কেউ মৃত্যু চায় না, এই এক কৌতুকের বিষয়। ঠিক আছে, তো এই গেল তোমাদের সারাংশের বিষয়। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 3 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ বেলদা গঙ্গাধর একাডেমি, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার 26 নম্বর পেজে পেয়ে যাবে তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দুটো স্কুলের প্রশ্ন উত্তর করিয়েছি। এছাড়াও তোমাদের নবম শ্রেণীর বাংলার দুটো সেটের সাজেশন দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকে যাবো। তাহলে দেখো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা এবং বাংলা শব্দভাণ্ডার, চিঠি এবং ভাবার্থ সারাংশ, পদ শব্দ ও পদ, আবহমান, রাধারানী, বিশেষ্য বিশেষণ সর্বনাম, বিস্তারিত আলোচনা, এগুলো রয়েছে সিলেবাসে। এবার দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন চলে যাবো। দেখো, অজস্র চুলের চুমা ঝরে, আমে জামে কাঁঠালে, হিজলে কাঁঠালে জামে, হিজলে বটে অসথে, নাকি হিজলে আমে আমে। উত্তর হচ্ছে হিজলে কাঁঠালে জামে। পরের প্রশ্ন 1.2, নামলে আবার ছুটে আসে, কি ছুটে আসে? নদীর হাওয়া, সমুদ্রের হাওয়া, সান্ধ্য নদীর হাওয়া, নাকি পুকুরের হাওয়া? উত্তর হচ্ছে সান্ধ্য নদীর হাওয়া। পরের প্রশ্ন, কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি? উত্তর হচ্ছে পদাবলী সাহিত্যের। পরের প্রশ্ন 1.4, তারাও এদের খুব ঘৃণা করে, কাদের? উত্তর হচ্ছে শ্বেতাঙ্গদের। নেক্সট, রাধারানী দ্বার খুলে দেখতে পেল, কি দেখতে পেল? পোড়ামুখ কাপুরে মিনসেকে। পরের প্রশ্ন, লেখাটা পড়তে লেগেছিল আধ ঘন্টা। নেক্সট, কভারেজ একটি অর্ধ তৎসম শব্দ। পরের প্রশ্ন, 40 শব্দটি কোন ধরনের বিশেষণ? এর সঠিক উত্তর হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। নেক্সট দেখো, 2 প্রশ্ন, কম বেশি 15টি শব্দ নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা, তোর বলতে কার কথা বলা হয়েছে? প্রশ্নে উদ্ধৃত অংশটিতে তোর বলতে জন্মভূমি বিচ্যুত প্রবাসী মানুষদের কথা বোঝানো হয়েছে। নেক্সট দেখো, 2.2, বটের ফল ও মুথা ঘাস এর যে বর্ণনা কবি দিয়েছেন তা কেমন? উত্তর লিখবে আকাশে 7টি তারা কবিতায় কবি বলেছেন মুথা ঘাস কিশোরের পায়ে দলিত এবং বটের ফল পাকা লাল লাল। সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার কারণ কি? উত্তর লিখবে সংস্কৃত চর্চা বাংলাদেশে প্রবলভাবে থাকার দরুনই সংস্কৃত শব্দ বাংলা ভাষায় স্বাভাবিকভাবে চলে এসেছে। নেক্সট 4 নম্বর, নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল? উত্তর লিখবে নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী জানিয়েছিল যে সে দুঃখী লোকের মেয়ে এবং মা ছাড়া তার আর কেউ নেই। পরের প্রশ্ন, কিন্তু তার মঠাধ্যক্ষতা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না, কারণ দুটি কি? মিস মুলারের মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি যে দুটি কারণে সফল হবে না তা হলো তার রুক্ষ মেজাজ এবং তার অদ্ভুত অস্থির চিত্ততা। নেক্সট প্রশ্ন 6 নম্বর, পাসপোর্ট খুঁজে পাওয়া বিষয়ে কিভাবে সাহায্য করেছিল কভার্স?
উত্তর লিখবে রাইটিং টেবিলের দেরাজের মধ্যে থাকা পাসপোর্টের কথা ঠোঁটে টোকা মেরে মনে করিয়ে দিয়েছিল কভার্স। পরের প্রশ্ন, কার্তুজ, কুপন, কাফে কোন ভাষার শব্দ থেকে বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে? উত্তর লিখবে ফরাসি। নেক্সট, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান, কখন টের পান? উত্তর লিখবে আকাশে সাতটি তারা কবিতা থেকে উদ্ধৃত অংশতে আমি আমি বলতে আমির পরিচয় অর্থে স্বয়ং কবি জীবনানন্দ দাশ। আর আলোচ্য কবিতায় বঙ্গ প্রকৃতির মায়াময় সৌন্দর্য এবং বিচিত্র গন্ধের মাঝে কবি টের পান বাংলাদেশের প্রাণের স্পন্দন। সন্ধ্যার সূচনায় আকাশে সাতটি তারা ফুটে উঠলে কবি সৌন্দর্য পিয়াসী মন নিয়ে ঘাসের উপর বসেন, তখনই তিনি উপলব্ধি করেন বাংলার প্রাণ স্পন্দন। পরের প্রশ্ন 3.2, তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন, তিনি কে? কলকাতায় বাড়ি ভাড়া নেবেন কেন? উত্তর লিখবে স্বামী বিবেকানন্দের চিঠি রচনার উদ্ধৃতাংশে তিনি বলতে বোঝানো হয়েছে মিস মুলারকে। চিঠিতে বিবেকানন্দ বলেছেন মিস মুলার নিজের জন্য, মিস নোবেলের জন্য এবং ইউরোপ আমেরিকা থেকে যেসব বন্ধুদের ভারতে হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন। পরের প্রশ্ন, লোক আর জমিল না, কোথায় কেন লোক জমেনি? উত্তর লিখবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী পাঠ্যাংশে রাধারানী নামে 11 বছরের একটি মেয়ে রথের মেলায় মালা বিক্রি করতে গিয়েছিল তার মায়ের পথ্যের জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্য নিয়ে। কিন্তু মহেশের রথের মেলায় রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছিল, আর সেই বৃষ্টি থামেনি। সেই কারণে মেলায় পরে আর লোক জমেনি। পরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথমে কি প্রশ্ন হয়েছে, তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া। সূর্য ওঠা ও ছায়া তেমনি করেই ফিরে আসার তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, এর উত্তরটা শুরু করবে এভাবে। প্রশ্নোদ্ভূত চরণটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে সংগ্রহীত। দিয়ে দেখো তার উত্তরটা যেমন করে প্যারাগ্রাফ করে লেখানো হয়েছে, এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও। আমি আর পড়লাম না, এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি পড়লে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। ভিডিওটা যেমন করে ডিসপ্লে হচ্ছে তোমার ঠিক ওইভাবেই লিখে নেবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, ঠিক আছে? যা উত্তরটা লেখা আছে এই উত্তরটা লিখলেই কিন্তু এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। ভিডিওটা পজ করে এবার চলে আসবো পরবর্তী প্রশ্নে। 4.2, বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ কোনটি? অপ্রধান আগন্তুক শব্দই বা কোনগুলো? বাংলা ভাষায় আগন্তুক শব্দগুলির সম্পর্কে লেখকের ভাবনা চিন্তার পরিচয় দাও। উত্তর হিসাবে শুরু করবে সৈয়দ মুস্তফা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষায় আগন্তুক শব্দ বলতে বিদেশি শব্দগুলিকে প্রধান আগন্তুক শব্দ বুঝিয়েছেন। তদনুযায়ী বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ আরবি, ফার্সি ও ইংরেজি। আচ্ছা, বাংলা ভাষায় অপ্রধান আগন্তুক শব্দ পর্তুগিজ, ফরাসি আর স্প্যানিশ। দেখো তারপরের যে প্রশ্নের উত্তরগুলো এইভাবে লিখে নেবে, আমি আর পড়লাম না, যেমন করে তোমাদের এখানে ডিসপ্লে হচ্ছে সেইভাবেই কিন্তু তোমরা এর উত্তরটা লিখে নেবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে লিখে নিচ্ছ, ঠিক আছে? আশা করি লিখে নিয়েছো সকলে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন দেখো 4.3, সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, কার কথা বলা হয়েছে? রাধারানীর সঙ্গে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল, কিভাবে তাদের দুঃখ দূর করতে চেয়েছিলেন? উত্তর লিখবে রুক্মিণী কুমার রায়ের কথা বলা হয়েছে। আর রাধারানীর সঙ্গে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশে রথের মেলা থেকে ফিরে আসার পথে রাধারানীর সঙ্গে অচেনা আগন্তুক তথা রুক্মিণী কুমার রায়ের সাক্ষাৎ হয়েছিল। আর কিভাবে তাদের দুঃখ দূর করতে চেয়েছিলেন তার উত্তরটা দেখো, অন্ধকার বৃষ্টির রাতে এখান থেকে শুরু হবে। যেমন করে তোমাদের এখানে লেখা আছে ঠিক তেমন ভাবে তোমরা লিখে নেবে, যেমন করে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে? আসলে তোমরা লিখে নিয়েছো। চলে আসলাম পরবর্তী প্রশ্নে। কম বেশি 150টি শব্দ নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। এখানে দেখো একটা প্রশ্ন উত্তর দিতে হবে। ওই পাখি আমার চাই প্রফেসর, বক্তা কে? কোন প্রসঙ্গে তার এই উক্তি? শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? উত্তর লিখবে উপরোক্ত উক্তিটি বক্তা চিলিয়ান জাদুকর আরগাস, ঠিক আছে? তারপরে বক্তা কে হলো, তারপর কোন প্রসঙ্গে তার এই উক্তি। দেখো এখানে প্রসঙ্গটা এখানে লেখানো হয়েছে, এইটা হচ্ছে প্রসঙ্গের উত্তরটা। আর শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন সেটা হচ্ছে এখান থেকে এতটা, ঠিক আছে? যেমন করে লেখা হলে ভিডিওটা পজ করে ঠিক ওইভাবে লিখে নেবে। আশা করি তোমরা সকল লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। 5.2, কভার্স গল্পটি অবলম্বনে জাদুকর আরগাস চরিত্রের বর্ণনা দাও। দেখো আরগাস চরিত্রের বর্ণনা এইভাবে শুরু করবে। সত্যজিৎ রায় রচিত কভার্স চরিত্রের খল চরিত্র হলো জাদুকর অর্গাস। গল্পে আমরা তার চেহারা এবং চরিত্রের একটি সুস্পষ্ট ধারণা পাই।
জাদুকর অর্গাসের চেহারার বর্ণনা, দেখো বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আর অর্গাসের চারিত্রিক বৈশিষ্ট্য লোভী, অসৎ, দাম্ভিক, এইসব পয়েন্টের উপর এখানে লেখানো হয়েছে। তোমার পয়েন্ট ওয়াইজ যেমন করে লেখানো হয়েছে ওইভাবেই কিন্তু লিখে নেবে খাতাতে সুন্দর করে। আশা করি লিখে নিয়েছো সকলে। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সারাংশ লিখতে বলেছে। দেখো, বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, কেবল যাহা নিজের আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি। দেখো একটা সারাংশ এখানে বলেছে, প্রশ্নটা একবার দেখে নাও তোমরা। প্রশ্নটা এখানে ডিসপ্লে হচ্ছে, তারপরে এই সারাংশের যে উত্তরটা সেটা এখানে ডিসপ্লে হবে। দেখো সারাংশের উত্তরটা তোমরা আশা করি দেখে নিচ্ছ, ঠিক আছে। তোমাদের জন্য সারাংশ আর ভাব সম্প্রসারণের একটা সাজেশনের সেট নিয়ে আসবো। সেটা তোমাদের যদি দরকার হয় কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম অবশ্যই কিন্তু লিখতে ভুলবে না, এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখবে অবশ্যই, ঠিক আছে। সারাংশ আশা করি তোমরা একটা দেখলে। তারপরে দেখো ভাবার্থ লিখতে বলেছে। দেখো এখানে ওরা ভেবেছিল মনে আপনার নাম, এটার ভাবার্থ এখানে দেওয়া হয়েছে, যেমন করে দেওয়া হয়েছে ঠিক তেমন করে উত্তরটা লিখবে, ঠিক আছে। আশা করি তোমরা এই ভাবার্থের উত্তরটা লিখে নিয়েছো। দেখো আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিনের 4টে করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি অল সাবজেক্টে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো তোমরা দেখে নাও আজকে আমাদের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। দেখো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, নব সৃষ্টি, আকাশে 7টি তারা এবং বাংলা শব্দভাণ্ডার, চিঠি এবং ভাবার্থ সারাংশ, পদ শব্দ পদ, আবহমান, রাধারানী, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা, এগুলো রয়েছে সিলেবাসে। এবার দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন চলে যাবো। দেখো, অজস্র চুলের চুমা ঝরে, আমে জামে কাঁঠালে, হিজলে কাঁঠালে জামে, হিজলে বটে অসথে, নাকি হিজলে আমে আমে। উত্তর হচ্ছে হিজলে কাঁঠালে জামে। পরের প্রশ্ন 1.2, নামলে আবার ছুটে আসে, কি ছুটে আসে? নদীর হাওয়া, সমুদ্রের হাওয়া, সান্ধ্য নদীর হাওয়া, নাকি পুকুরের হাওয়া। উত্তর হচ্ছে সান্ধ্য নদীর হাওয়া। পরের প্রশ্ন, কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি? উত্তর হচ্ছে পদাবলী সাহিত্যের। পরের প্রশ্ন 1.4, তারাও এদের খুব ঘৃণা করে, কাদের? উত্তর হচ্ছে শ্বেতাঙ্গদের। পরের প্রশ্ন, মিসেস বুলের সম্পূর্ণ নাম? উত্তর হচ্ছে সারা বুল। পরের প্রশ্ন, আলালের ভাষার রচয়িতা হলেন? উত্তর প্যারিচাঁদ মিত্র। পরবর্তী প্রশ্ন, আরগাস ম্যাজিক দেখাতে শুরু করেন যে বয়স থেকে? উত্তর হচ্ছে 19। পরের প্রশ্ন, যে লোকটি অত্যন্ত দাম্ভিক, রেখাঙ্কিত পদটি কি ধরনের অব্যয়? উত্তর হচ্ছে বিশেষণ অব্যয়। পরের প্রশ্ন, টুপি শব্দটি কোন শ্রেণীর শব্দ? উত্তর লিখবে দেশি শব্দ। পরের প্রশ্ন, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন চলে যাবো। দেখো, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? উত্তর লিখবে স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় প্রকৃত সিংহী বলা হয়েছে মিস নোবেলকে। পরের প্রশ্ন, ছাদে এসে বসলো এক ঝাঁক পায়রা, রেখাঙ্কিত পদটি কি ধরনের বিশেষতা নির্ণয় করে? উত্তর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য পদ, ঠিক আছে। তো এখানে এক ঝাঁক এই কথাটা তোমাদের রেখাঙ্কিত পদ ছিল। পরের প্রশ্ন চলে যাবো আমরা। দেখো 2.3, শঙ্কর শব্দটির অর্থ কি? উত্তর লিখবে শঙ্কর শব্দটির অর্থ হলো মিশ্র। নেক্সট, মিস মুলারের সম্পূর্ণ নাম কি? উত্তর লিখবে মিস হেনরিয়েটা মুলার। পরের প্রশ্ন, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? উত্তর লিখবে প্রেমচন্দ্রকে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয়। নেক্সট, অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর লিখবে ক্রিয়া বিশেষণ। 2.7, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি কি ধরনের সর্বনাম পদ? উত্তর লিখবে অনির্দেশক সর্বনাম। আরগাসের আসল নাম কি? উত্তর লিখবে ডেমিঙ্গো বার্থেলেমে সারমিয়েতো। পরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন চলে যাব, নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি?
উত্তর লিখবে উদ্ধৃত পংক্তিটিতে মাতৃভূমি থেকে তার সন্তানের বিচ্ছেদজনিত বেদনা বা যন্ত্রণার কথা বলা হয়েছে। আজন্ম চেনা প্রকৃতির অঙ্গন থেকে বিচ্যুতি বা নির্বাসনের বেদনা অন্তহীন, তাই যন্ত্রণা নেবে না। আর বাসি না হওয়ার কারণ যেটা, বাসি শব্দটির অর্থ হচ্ছে টাটকা নয়, অর্থাৎ আজকের নয়। কবি দুঃখ কবি দুঃখ হয় না বাসি কথাটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন মাতৃভূমি থেকে বিচ্ছেদজনিত বেদনা যেমন উভয়ের মনেই সজীব থাকে, ঠিক অনুরূপভাবে জন্মভূমি ছাড়াই বেদনাও সর্বদা মানসপটে সজীব হয়ে থাকে। পরের প্রশ্ন 3.2 বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বাংলার নীল সন্ধ্যার বর্ণনায় কেশবতী কন্যার উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ? উত্তর লিখবে কবি জীবনানন্দের আকাশের সাতটি তারা কবিতায় গ্রাম বাংলার বুকে ঘনায়মান নীল সন্ধ্যা প্রকৃতিগতভাবে শান্ত ও অনুগত। কবি জীবনানন্দ দাশ তার আকাশের সাতটি তারা কবিতায় কেশবতী কন্যা বলতে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারকে বুঝিয়েছেন। কেশবতী কন্যা কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে আলুলায়িত কেশদাম বিশিষ্ট এক রূপসী কিশোরীর ছবি। তার ঘন কালো চুলের আচ্ছন্নতা সমস্ত দৃশ্যপট আড়াল করে। সেই কিশোরীর গাঢ় কালো চুলের মতো লাবণ্যময় আধার বন্য প্রকৃতির সর্বত্র সঞ্চারমান। সান্ধ্য অন্ধকারের নরম সজীব পেলবতা একমাত্র চুলের সঙ্গে তুলনীয় বলে কবি এমন মন্তব্য করেছেন। ঘন কালো চুলের মতো ঘনিয়ে আসা এই সন্ধ্যার তরল অথচ সর্বগ্রাসী পদসঞ্চার অমোঘ ও সর্বত্রগামী। দিগন্ত জুড়ে অন্ধকারের এই নেমে আসাকে বোঝাতে কবি আমার শব্দটি দুবার ব্যবহার করেছেন। আমার চোখের পরে বলেও আবার তিনি বললেন আমার মুখের পরে, অর্থাৎ তার সমস্ত শরীরে অন্ধকার নামছে। অন্ধকারের এই চরাচর জোড়া ব্যাপ্তি বোঝাতেই কবি শব্দটিকে দুবার ব্যবহার করেছেন। কবির মতে সন্ধ্যার এই আধারময় স্পর্শ যেন এই চুলের স্নেহচুম্বন ও স্নিগ্ধ গন্ধরূপে যেন কবির মুখের ওপরে, চোখের ওপরে এবং বঙ্গ প্রকৃতির হিজল কাঁঠাল জামের উপরে অবিরত ঝরে পড়ে। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন লোক আর জমিল না, কোথায় কেন লোক জমেনি? উত্তর লিখবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী পাঠ্যাংশে রাধারানী নামে 11 বছরের একটি মেয়ে রথের মেলায় মালা বিক্রি করতে গিয়েছিল তার মায়ের পথ্যের জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্য নিয়ে। কিন্তু মহেশের রথের মেলায় রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছিল, আর সেই বৃষ্টি থামেনি। সেই কারণে মেলায় পরে আর লোক জমেনি। পরের প্রশ্ন কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথমে কি প্রশ্ন হয়েছে, তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া। সূর্য ওঠা ও ছায়া তেমনি করেই ফিরে আসার তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো এর উত্তরটা শুরু করবে এভাবে। প্রশ্নোদ্ভূত চরণটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে সংগ্রহীত। দিয়ে দেখো তার উত্তরটা যেমন করে প্যারাগ্রাফ করে লেখানো হয়েছে, এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও। আমি আর পড়লাম না, এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি পড়লে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। ভিডিওটা যেমন করে ডিসপ্লে হচ্ছে তোমার ঠিক ওইভাবেই লিখে নেবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, ঠিক আছে? যা উত্তরটা লেখা আছে এই উত্তরটা লিখলে কিন্তু এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। ভিডিওটা পজ করে এবার চলে আসবো পরবর্তী প্রশ্নে। 4.2 বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ কোনটি? অপ্রধান আগন্তুক শব্দই বা কোনগুলো? বাংলা ভাষায় আগন্তুক শব্দগুলির সম্পর্কে লেখকের ভাবনা চিন্তার পরিচয় দাও। উত্তর হিসাবে শুরু করবে সৈয়দ মুস্তফা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষায় আগন্তুক শব্দ বলতে বিদেশি শব্দগুলিকে প্রধান আগন্তুক শব্দ বুঝিয়েছেন। তদনুযায়ী বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ আরবি, ফার্সি ও ইংরেজি। আচ্ছা, বাংলা ভাষায় অপ্রধান আগন্তুক শব্দ পর্তুগিজ, ফরাসি আর স্প্যানিশ। দেখো তারপরে যে প্রশ্নের উত্তরগুলো এইভাবে লিখে নেবে। আমি আর পড়লাম না, যেমন করে তোমাদের এখানে ডিসপ্লে হচ্ছে সেইভাবেই কিন্তু তোমরা এর উত্তরটা লিখে নেবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে লিখে নিচ্ছ, ঠিক আছে? আশা করি লিখে নিচ্ছ সকলে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন দেখো 4.3 সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে। কার কথা বলা হয়েছে? রাধারানীর সঙ্গে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল? কিভাবে তাদের দুঃখ দূর করতে চেয়েছিলেন? উত্তর লিখবে রুক্মিণী কুমার রায়ের কথা বলা হয়েছে। আর রাধারানীর সঙ্গে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশে রথের মেলা থেকে ফিরে আসার পথে
রাধারানীর সঙ্গে অচেনা আগন্তুক তথা রুক্মিণী কুমার রায়ের সাক্ষাৎ হয়েছিল। আর কিভাবে তাদের দুঃখ দূর করতে চেয়েছিলেন তার উত্তরটা দেখো, অন্ধকার বৃষ্টির রাতে এখান থেকে শুরু হবে। যেমন করে তোমাদের এখানে লেখা আছে ঠিক তেমন ভাবে তোমরা লিখে নেবে, যেমন করে ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, কম বেশি 150টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার পরিচয় দাও। আর বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন? 3 যোগ 2 আছে। তো প্রথমে যে 3 মার্কসের যে প্রশ্নটা আছে, অর্থাৎ সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার পরিচয় দাও, সেটার উত্তরটা দেখো এখান থেকে শুরু করবে। এই আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে এতটা অবধি লিখবে। তারপরে বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন, তার উত্তরটা দেখো নিচে দেখানো হচ্ছে কেন বলা যায় না। ঠিক আছে, বাংলা ইংরেজি আত্মনির্ভরশীল ভাষা নয়। ঠিক আছে, দুটো পার্টের উত্তর লেখানো হয়েছে। তোমরা এইভাবেই ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় টুকে নেবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। 5.2 কিন্তু বিঘ্নও আছে বহু, কোন উদ্দেশ্যে কে এই কথা বলেছেন? বক্তা কোন কোন বিঘ্ন আশঙ্কা করেছিলেন? এটাও 2 যোগ 3 হয়ে আছে। দেখো, প্রথম পার্টের প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। ঠিক আছে, যেমন করে এখানে লেখানো হয়েছে ঠিক তেমনভাবে কিন্তু ভিডিওটা পজ করে সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এবার দেখো 6 দাগের প্রশ্ন। কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, আমার অরনিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো, যন্ত্রটির পরিচয় দাও। আর এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো? তো অরনিথন যন্ত্রের পরিচয়, দেখো এখানে তার পরিচয়টা এখানে দেওয়া হয়েছে, এটা থ হবে। ঠিক আছে, ঠিক করে নিও। তারপরে দেখো এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো, যন্ত্রের ব্যবহার দিয়ে পয়েন্ট করে দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তরটা এখানে লেখানো হয়েছে। ভিডিওটা পজ করে তোমরা সুন্দর করে লিখে নাও। আশা করি তোমরা লিখে নিয়েছো। চলে যাবো পরবর্তী প্রশ্নে। 6.2 অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি, বিস্ময়কর। আরো বিস্ময়কর। কভার্স গল্প অনুসারে মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। তো দেখো এখানে অনেক কটা পয়েন্ট দিয়ে লেখানো হয়েছে। প্রথম পয়েন্ট দেবে কথামুখ, তারপরে পয়েন্ট দেবে বাবুয়ের অনন্যতা, তারপরে পয়েন্ট দিবে ম্যালি ফাউলের অনন্যতা, পরের পয়েন্ট দিবে গ্রিবের অনন্যতা, নেক্সট পয়েন্ট দিবে অন্যান্য পাখির অনন্যতা। ঠিক আছে, যেমনভাবে পয়েন্ট করে লেখানো হয়েছে তোমরা এর উত্তরটা ঠিক একইভাবে এই পয়েন্ট অনুসারেই খাতায় টুকে নেবে। ঠিক আছে, আশা করি লিখে নিয়েছো সকলে। চলে আসবো পরবর্তী প্রশ্নে। নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন দেখো, ভাবার্থ লিখতে বলেছে। দেখো যে কবিতাটা এখানে দেওয়া হয়েছে তার ভাবার্থ দেখো কি হবে, এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। ঠিক আছে, নিলে তোমাদের ভাবার্থের উত্তরটা তোমাদের এখানে লেখানো হয়েছে। আশা করি তোমরা লিখে নিয়েছো। পরেরটা দেখো, শিরোনাম সহ সারাংশ লেখো। তো শিরোনামটা তোমাদের বই থেকে লিখে নেবে। তো সারাংশটা দেখো, ধনী দরিদ্র এমনকি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষও অতৃপ্ত অসুখী জীবন কাটায়, তথাপি কেউই জীবন ত্যাগ করতে চায় না। মৃত্যু অনিবার্য, জীবন দুঃখের, তবু কেউ মৃত্যু চায় না, এ এক কৌতুকের বিষয়। ঠিক আছে, তো এই গেল তোমাদের সারাংশের বিষয়। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নে যে হুবহু তোমাদের পরীক্ষার তেমন কোনো ব্যাপার নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমার দুটো সেট করানো হলো, এরপরে তোমাদের আরো রাইমার্ট নিয়ে আরো যে সেটগুলো আছে সেগুলো করাবো। এছাড়াও অনেক কটা সাজেশন সেট তোমাদের জন্য নিয়ে আসবো আরো। তো সেইগুলো তোমরা ভালো করে দেখো এবং তোমরা তোমাদের বইয়ের চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো। তোমার জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর নিয়ে আসবো। কোন চ্যাপ্টারের প্রশ্ন উত্তর তোমার দরকার সেটাও কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে। তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।